শুনতে পেয়েছেন? হ্যাঁ, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে আমাদের লাল কিতাবের আজকের যে ডেমো ক্লাসটা শুরু হচ্ছে, এটা আজ থেকে আগামী 3 দিন চলবে, সন্ধ্যে 7টা থেকে। ঠিক আছে। আচ্ছা, আমাদের একদমই লাল কিতাব সম্বন্ধে অবগত নয় এখানে কে কে আছেন? লাল কিতাব সম্বন্ধে একদমই অবগত নয় এখানে কে কে আছেন? আচ্ছা, দেবব্রত বাবু আছে। আচ্ছা ম্যাডাম, যে এনি টপিক এভরি ডে, আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? এনি টপিক এভরিডে, আপনার নামটা জানতে পারি? ইয়েস স্যার, মি শ্রী। শ্রী। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আর জে ডিভাইন ম্যাজিকে আপনাকে স্বাগত। আচ্ছা, এবার সবাই কাইন্ডলি হ্যান্ডটা ডাউন করে দিন। ওকে, আমাকে দেখা যাচ্ছে তো? একদম। Thank you. আচ্ছা, যেটা হচ্ছে যদি সম্ভব হয় সবাই ক্যামেরাটা অন করে নেবেন, তাতে ক্লাসটা করতে অনেক সুবিধা হয় এবং আপনাদের বোঝাতে আমার সুবিধা হয়। আমরা খুব তাড়াতাড়ি আজকে কিছু প্ল্যানেট গুলোকে চিনব এবং প্ল্যানেট গুলোকে জানব। ঠিক আছে। আচ্ছা, যারা পুরনো স্টুডেন্ট আছে তারা একবার ঝালিয়ে নেবেন। ঠিক আছে, এই প্ল্যানেট গুলোকে সম্বন্ধে চেনা আর জানার যে ডিটেলসটা। ঠিক আছে, প্রথমেই বলি এই লাল কিতাব কি থেকে আসলো। স্যার রেকর্ডিং অন আছে স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার বলছি লাল কিতাবে আজকে থেকে নতুন ক্লাস শুরু হবে? আজকে থেকে কালকে থেকে আপনাদের সোপের ক্লাস শুরু হবে, সোপ আর পারফিউমের ক্লাস কালকে থেকে শুরু হবে। আজকে আমাদের লাল কিতাব, আজ থেকে আগামী 3 দিন ক্লাস চলবে, সন্ধ্যে 7টা থেকে 8:30 এই ক্লাসটা চলবে। আচ্ছা, প্রথমেই বলি এই লাল কিতাব কি। লাল কিতাব এই নাম কেন হয়েছে সেটা সবার জানাটা খুব দরকার। এটা লাল কিতাব নামটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল নাম থেকে নয়, বা এটা অ্যাস্ট্রোলজির সাথেও কোনো সম্পর্ক নয়। ঠিক আছে, এই গ্রন্থটা যখন পাওয়া গেছিল বা উদ্ধার করা হয়েছিল, তখন এই গ্রন্থটা একটা লাল কাপড়ে মোড়া ছিল এবং এই গ্রন্থের প্রতিটা পেজ বা প্রতিটা লেখা সমস্তটাই লাল কালি দিয়ে লেখা ছিল। তাই এই গ্রন্থটার নাম দেওয়া হয় লাল কিতাব। সবাই এই পয়েন্টটা পারলে লিখে নেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, লাল কিতাব কে রচয়িতা করেছে? লাল কিতাবের রচয়িতা রূপচাঁদ যোশী মহাশয়। লাল কিতাবের রচয়িতা রূপচাঁদ যোশী মহাশয়। উনি 1939 সালে প্রথম লাল কিতাব রচনা করেছেন। 1939 সাল থেকে এই লাল কিতাব রচনা শুরু হয়েছিল। এর টোটাল 5টা খণ্ড বেরিয়েছিল। প্রতিটা খণ্ডই আস্তে আস্তে রিলিজ হয় এবং অন্তিম খণ্ড বা শেষ খণ্ড আমাদের স্বাধীনতার পরে, অর্থাৎ 1952 সালে অন্তিম এবং শেষ খণ্ডটি পাওয়া গেছে। আজকে আপনারা যে লাল কিতাব শিখছেন আর অতীতে যে লাল কিতাব লেখা ছিল সেটা কিন্তু কখনোই এক নয়। ওই লাল কিতাবগুলো লেখা ছিল অন্যরকম ছন্দে এবং প্রতিটা কথাই হচ্ছে পংক্তি দ্বারা মিলান। তাই সেগুলোকে আমাদের বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বা বিভিন্ন সাহিত্যিকরা, মানে যারা প্রত্নতাত্ত্বিকবিদ, তারা আস্তে আস্তে সেগুলোকে ডিকোড করতে করতে আজকে লাল কিতাব। কাইন্ডলি সবাই মাইকটা একটু অফ করে নেবেন যাদের অন আছে। হ্যাঁ, আর যার কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, আমি উত্তর দেব। এই লাল কিতাব আস্তে আস্তে তারা ডিকোড করতে করতে আজ কিছু বাজারে দেখবেন লাল কিতাবের বই পাবেন। বাট আমি এটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি, বাজারে যে লাল কিতাবের বই পাবেন তাতে ইন ডিটেল এত কিছু নেই। এবং আমাদের মধ্যে এখানে উপস্থিত আছে পূর্ণেন্দুদা, ওনার কাছেও একটি লাল কিতাব আছে এবং উনি নিজেই হয়তো সর্বসাপেক্ষে এখানে স্বীকার করবেন যে ওই বইতে যা আছে আর আমরা যেভাবে শিখছি বা যা জানছি টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, শ্রী ম্যাডাম বলুন। হ্যাঁ ম্যাম বলুন, আপনি কিছু বলবেন? স্যার আরেকবার যদি একটু বলেন যে ওনার কার রচয়িতা এবং কত সালে? আচ্ছা, লাল কিতাবের রচয়িতা হলো পণ্ডিত রূপচাঁদ যোশী মহাশয়। এটি রচনা শুরু হয়েছিল 1939 সালে এবং অন্তিম বইটি রচনা হয়েছিল 1952 সালে। ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে রচয়িতা বা এই যে বইটা রচনা হয়েছিল, এর পেছনে অনেকগুলো ইতিহাস রয়েছে। ঠিক আছে, সেই ইতিহাসটা আজ আমরা কিছুটা জানবো, সম্পূর্ণ না। এই বইটি বা এই যে লাল কিতাব যে বইটি, ঠিক আছে, এই বইটি প্রথম লেখা হয়
আমাদের রূপচাঁদ যোশী মহাশয় হাত দিয়ে, এবং এই বইটি উনি বসে লেখেন হচ্ছে শ্রীলঙ্কা। এই বইটি উনি বসে লেখেন শ্রীলঙ্কা, এবং কথিত আছে এবং শোনা যায় যে স্বয়ং রাবণ একজন খুব বড় মাপের জ্যোতিষবিদ ছিল। স্বয়ং রাবণ একজন বড় মাপের জ্যোতিষবিদ ছিল। তার রচিত যে অ্যাস্ট্রোলজিক্যাল বুক তাকে বলা হয় রামায়ণ, ঠিক আছে, রাবণ অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, বা রামায়ণ। এই অ্যাস্ট্রোলজিতে দীর্ঘদিন অনেক তথ্য আজকে উঠে আসছে এবং সেগুলোকে ডিকোডিং করছে। একটা সময় আমাদের ভারত এই সাহিত্য বা এই সংস্কৃতি বা এই শাস্ত্রে নিপুণ পটু ছিল, কিন্তু কালক্রমে হঠাৎই কিছু সময়ের মধ্যে আমরা এটাকে হারিয়ে ফেলেছি। তার কিছু জিনিস আমরা আজও জানি যে আমাদের নিউমোলজি চুরি করে আজকে চাইনিজরা বানিয়েছে। কি বানিয়েছে? ফেংশুই। চাইনিজরা বানিয়েছে আপনাদের হচ্ছে আরেকটা যেটা আছে নিউমোলজি ছাড়া, যেটা বৈদিক নিউমোলজি ছাড়া, লসু গ্রিড। এই ধরনের জিনিসগুলো আমাদের ভারতের সাহিত্য থেকে বা শিল্প থেকে দিনে দিন প্রত্যেকটা মানুষ এসে চুরি করে নিয়ে গেছে। তারপরও আজকে ভারত ধনশালী এবং সম্পদশালী। সেই জায়গা থেকেই এই রামায়ণ অ্যাস্ট্রোলজির অনেক জিনিস এই অ্যাস্ট্রোলজির মধ্যে পাওয়া যায়, এবং বলা হয় যে এই বইটি যে ডিকোডিং করা হয়েছে সেটা রামায়ণ অ্যাস্ট্রোলজি থেকে। কারণ রাবণ এমন একটি ব্যক্তিত্ব যিনি জানতো যে তার কিসে মৃত্যু বা তার কি হতে পারে। তাই তার ছেলের জন্ম যখন দিয়েছিল, মানে আমাদের মেঘনাথের জন্মের সময় তিনি প্রত্যেকটা প্ল্যানেটকে নিজের মতন করে সাজিয়েছিলেন, এবং তিনি চাইনি তার ছেলের চাটে কোনোভাবেই স্যাটার্ন বা শনি মহারাজ থাকুক। তাই জন্য সে শনিকে এনে বেঁধে রেখেছিল লঙ্কাতে। কিন্তু বলে না বিধির বিধান, সেই লঙ্কাতে যখন বেঁধে রেখেছিল তখন সেই সময় আমাদের শনি মহারাজ কি করেছিল? শনি মহারাজ তার বা পাটি মেঘনাথের চাটে 12 নম্বর ঘরে প্রবেশ করিয়ে দিয়েছে। এই 12 নম্বর ঘরে যখনই ওর চারটা প্রবেশ করিয়েছে, তখনই তার জীবনের নিরন্তর কথা বা সমস্ত কিছু লেখা হয়ে গেছে। আর এই রাবণের হাত থেকে শনি মহারাজকে বাঁচিয়েছিল আমাদের বজরং বলী। জয় শ্রীরাম। আজকে মঙ্গলবার, ঠিক আছে, উনি বাঁচিয়েছিলেন। তাই কথিত আছে যে শনি মহারাজ বলে, আমার যদি কারো উপর কুপ্রভাব থাকে বা আমার কারো উপর যদি কোনো কুদৃষ্টি থাকে, সে যদি শনি মহারাজের পুজো করে, বজরং বলীর পুজো করে, তাহলে আমার কুদৃষ্টি থেকে সে মুক্তি লাভ করবে। তাই আমরা বলি স্যাটার্ন যখনই আপনার প্ল্যানেটে ডিস্টার্ব হবে, হনুমানজির পুজো করুন, বজরং বাণ পাঠ করুন এবং শনি মন্দিরে ভিজিট করুন। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আমাদের পড়াশোনার মধ্যে একটু ঢুকি যাই। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে এই গ্রন্থটা রচিত হয়েছিল, এবং এই গ্রন্থটা যখন আমাদের হাতে এসেছিল তখন এই গ্রন্থটা লাল কাপড়ে মোড়া ছিল বলে এই গ্রন্থটার নাম লাল কিতাব। আর হঠাৎই মডার্ন অ্যাস্ট্রোলজিতে লাস্ট এই 5 থেকে 6 বছরে লাল কিতাবটা আজকে একটা স্পেশালিস্ট হয়ে উঠেছে, বিকজ লাল কিতাবের যা রেমেডি বা লাল কিতাবের যা প্রেডিকশন, ইট ইজ 100% অ্যাকুরেন্সি। এখনো পর্যন্ত কোনো মডারেটের লোক লাল কিতাবকে অস্বীকার করতে পারেনি। সে বৈদিকই করুক, সে আপনার হচ্ছে বিএনএনই করুক, সে আপনার পরাশরী করুক, সে আপনার পোড়ারি করুক, whatever, any sector, any segment cannot ignore the positivity of Lal Kitab and accuracy of Lal Kitab. Lal Kitabের accuracy 100-এ 100%, 100-এ 101 বললেও কম বলা হবে। তাই এই মডেলিটি বা এই শাস্ত্রটাকে আমরা আজকে গভীরভাবে জানবো বা শিখবো। প্রথমত একটা কোশ্চেন একমাত্র নিউ কামার যারা আছেন তারা অ্যান্সারটা দেবেন। হ্যাঁ, হিউম্যান বডিতে কোথায় সব থেকে বেশি জল থাকে? এনি ক্যান আইডিয়া? হিউম্যান বডির সব থেকে জল কোথায় থাকে বেশি? স্যার মস্তিষ্কে স্যার। ভেরি গুড। ব্রেনে সব থেকে বেশি জল থাকে।
হেড বললে ভুল হবে, মস্তিষ্ক বা ব্রেন। ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, এর জন্য আমরা আরেকটা জিনিস, আমাদের লাইফে সান এতটাই এফেক্টেড বা এতটাই এর কুপ্রভাব আছে, তার জন্য আমরা সাধারণত সানকে দিয়ে আমরা সমস্ত কিছু বিচার করি। এই জন্য দেখবেন কোনো বাচ্চা যখনই ভূমিষ্ঠ হয় বা এই পৃথিবীতে অংশগ্রহণ করে, তখন ডাক্তাররা সাধারণত তাকে সেই বাচ্চাটাকে সানলাইটে রাখতে বলে। এইবার আজকের ডেটে সানলাইটে এতটাই রেডিয়েশন বা আদার্স কিছু হয়, তাই ডাইরেক্ট ডাক্তারবাবুরা সানলাইটে রাখতে বারণ করে, বলে একটু আড়ালে আবডালে রেখে বাচ্চাটাকে অয়েল দিয়ে ম্যাসেজ করে শুয়ে রাখবেন আপনারা। ঠিক আছে, তাহলে এটা কেন বলে? কেন বলে? যাদের হাতে বাচ্চার শরীরে ভিটামিন ডি প্রবেশ করে, আর বাচ্চা যখন জন্ম নেয় তখন তার শরীরে সব থেকে কিসের পরিমাণ বেশি থাকে? এনিক্যানালিয়া কোন জিনিসের সব থেকে পরিমাণ বেশি থাকে? বিলুরুবিন। হ্যাঁ, বিলুরুবিন। বিলুরুবিন। যখনই কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার শরীরে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে বিলুরুবিন। আর এই বিলুরুবিনটা আস্তে আস্তে সেই বাচ্চার শরীর থেকে কমতে শুরু করে, বাচ্চা সচেতন এবং সবল হতে শুরু করে। তাই জন্য আমরা বাচ্চাকে কি বলি? সানলাইটে রাখতে বা সূর্যের আলোতে রাখতে বা ভিটামিন ডি আমরা তাদের শরীরে প্রবেশ করি। যখন অতিরিক্ত মাত্রায় থাকে তখন আমরা ওষুধের দ্বারা আদারওয়াইজ আমরা নর্মাল হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস কথা বলবো স্যার, একটু কথা বলবো। হ্যাঁ, বলছি যখন বাচ্চা মানে ডেলিভারি হওয়ার পরে ডাইরেক্ট তো সানলাইটে রাখা হয় না, তার জন্য ফটোসিনথেসিস বলে একটা ব্লু রে এর মধ্যে রাখে, যেটাকে আমাদের যেটাকে বলে জন্ডিসের টেন্ডেন্সি আছে, যার কারণে ওর ভেতরে রাখে। আমাদের আলোচ্য বিষয় সেটা না, আমরা জাস্ট বোঝার জন্য যে প্ল্যানেট গুলো আমাদের শরীরে বা আমাদের মধ্যে কতটা ইম্প্যাক্ট আমরা সেটা জানার জন্য। আর এই সানলাইটে সব থেকে বেশি মাত্রায় কি থাকে বলুন তো? বা এই সানলাইটকে কি, সানলাইটের কোন রশ্মিকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না? সেই রশ্মিটার নাম কি? নিউ লাইট। একটু ভুল হলো, লুমিনিয়াস। আচ্ছা ঠিক আছে, লুমিনিয়াস। ঠিক আছে। আচ্ছা, আর এই লুমিনিয়াসকে যে পরিমাপ বা কতটা পরিমাণে আছে সেটা মাপার যন্ত্রের নাম কি? স্যার থার্মোমিটার বা পারদ। না, এটা মাপার যন্ত্রের নাম হচ্ছে লাক্স মিটার, LUX। ঠিক আছে, লাক্স মানে আবার কিন্তু লাক্স গেঞ্জি জাঙ্গিয়ে ভাববেন না, মিটারটার নামই লাক্স মিটার। ঠিক আছে, এটার দ্বারা মাপা। ওকে। আর সব থেকে বড় জিনিস, এই লুমিনিয়াসকে আটকাতে পারে বা এই লুমিনিয়াসকে প্রতিরোধ করতে পারে একমাত্র জিনিস, সেটা হচ্ছে মার্কারি। তাই আমাদের বডিতে যখন আমরা টেম্পারেচার মাপি, যাতে আমাদের বডির টেম্পারেচার আসে, আদার্স আউটসাইডের কোনো টেম্পারেচার আসতে না পারে, তার জন্য থার্মোমিটারে দেখবেন পারদ বা মার্কারি থাকে। তাহলে আজকের পরে জানতে পারলেন যে পারদ বা মার্কারি কেন আমাদের থার্মোমিটারে থাকে, যাতে বডি টেম্পারেচার ছাড়া আউটসাইড কোনো টেম্পারেচার সেই লুমিনিয়াস মার্কারি ভেদ করে যেতে পারে না। তাই মার্কারির আগে এসে লুমিনিয়াস দাঁড়িয়ে যাবে। এই মার্কারি অন আপনার শরীরের গরম বা হিটটাকে মাপবে, তার জন্য মার্কারিকে ইউজ করা হয় থার্মোমিটার। এইখানে আবার আমাদের কুণ্ডলীর সাথেও একটা সম্পর্ক, যেটা হচ্ছে সেই সান আর মার্কারি। দেখুন, সান আর মার্কারি মানে রবি আর বুধ। এই রবি আর বুধকে একসাথে থাকলে যে যোগকে অ্যাস্ট্রোলজিতে বলে সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। ঠিক আছে, এই বুধাদিত্য যোগ আপনাদের ক্রিয়েট হবে। ওকে।
ঠিক আছে, বুধাদিত্য যোগ আপনাদের ক্রিয়েট হবে। ওকে, এই বুধাদিত্য যোগের ক্রিয়েটের মাঝখানে আর সবথেকে কথা আমাদের লাল কিতাবে বুধাদিত্য যোগ বলে কিছু নেই। আমাদের লাল কিতাবে এই ধরনের যোগকে আমরা অন্য কিছু বলি, সেটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, সব থেকে বড় কথা আমাদের শরীরে প্রেশার মাপার জন্য আমরা কি যন্ত্র ইউজ করি? ট্রিগনোম্যানোমিটার। আর এই প্রেশারকে আমাদের কোন প্ল্যানেট দ্বারা চিহ্নিত করা হয়? মঙ্গল। হ্যাঁ, মঙ্গল। ভেরি গুড। তাহলে আমাদের শরীরের মধ্যে কিন্তু এই প্ল্যানেটের যে 9টা প্ল্যানেট, সেই 9টা প্ল্যানেটই বিদ্যমান। এবার আমরা আস্তে আস্তে, সবাই খাতা পেন নিয়ে রেডি তো? এবার আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে একটু ঢুকবো। এবার সবাই লেখা শুরু করবেন। হ্যাঁ, সবাই লেখা শুরু করবেন। আমাদের টোটাল 9টা প্ল্যানেট কি কি? আমাদের টোটাল 9টা প্ল্যানেট হচ্ছে সান মানে রবি, 2 নম্বর চন্দ্র বা মুন, 3 নম্বর মঙ্গল বা মার্স, 4 নম্বর বুধ বা মার্কারি, 5 নম্বর জুপিটার বা বৃহস্পতি, 6 নম্বর ভেনাস বা শুক্র, 7 নম্বর স্যাটার্ন বা শনি, 8 নম্বর রাহু, 9 নম্বর কেতু। একটা জিনিস প্রথমেই বলে দিই, একদম 7, 8, 9 আমি যে 3টে প্ল্যানেটের নাম বললাম, এই 3টে প্ল্যানেটকে 8 ব্র্যাকেট করে লিখে রাখুন পাপ গ্রহ, যাকে আপনারা শিখবেন পরবর্তীকালে। আর একবার পর বলুন না। সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন, রাহু, কেতু। এবং আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় 3, 7, 8, 9টাকে 8 ব্র্যাকেট করে লিখে দিন পাপ গ্রহ। এটাকে শর্ট ফর্মে মনে রাখবেন। পাপ গ্রহ কোন 3টি? রাকেশ, রাতে রাহু, কেতে কেতু, শতে শনি। এই রাকেশের মাঝখানে আপনারা মনে রাখবেন, এই রাকেশ মানে হচ্ছে 3টে প্ল্যানেট, শনি, রাহু, কেতু, এরা হচ্ছে পাপ গ্রহ। এরপরে লিখুন সান। প্রথমটা আমরা প্রত্যেকটা প্ল্যানেটের অ্যাট্রিবিউট শিখবো। প্রথমটা হচ্ছে সান বা সূর্য। ঠিক আছে, আচ্ছা, সান বা সূর্য আপনারা এইভাবে পয়েন্ট করবেন। সান বলে লিখে নিয়ে নিচে 1 নম্বর পয়েন্টে লিখবেন নেচার, 2 নম্বর পয়েন্টে লিখুন ডিরেকশন, 3 নম্বরে লিখুন তত্ত্ব বা এলিমেন্ট। তত্ত্ব, TATVA, তত্ত্ব। আর ব্র্যাকেটে লিখুন এলিমেন্ট। 5 নম্বর লিখুন কালার, 6 নম্বর লিখুন প্রতীক বা সিম্বল, 7 নম্বর লিখুন জেন্ডার। ঠিক আছে, 8 নম্বর লিখুন ডে, 9 নম্বর লিখুন স্পিরিট। ঠিক আছে, আর 10 নম্বর লিখুন অ্যাট্রিবিউট। আমি রানিং করে যাচ্ছি, আপনারা লিখতে থাকুন। হ্যাঁ, যদি কিছু মিস হয়ে যায় রেকর্ডিং থেকে শুনে নেবেন, রেকর্ডিং পাবেন। আচ্ছা, জেন্ডার লিখুন, সানের জেন্ডার লিখুন মেল, নেচার লিখুন হার্শ, HARSH, হার্শ, হট, ড্রাই, অ্যাগ্রেসিভ। তত্ত্ব বা এলিমেন্ট লিখুন ফায়ার, ডিরেকশন লিখুন ইস্ট, কালার লিখুন গোল্ডেন বা রেডিশ, ডে লিখুন সানডে। ঠিক আছে, প্রতীক লিখুন আত্মা, জেন্ডার লিখুন মেল। জেন্ডার বলা হয়ে গেছে, সরি। স্পিড লিখুন একটা রাশি পরিবর্তন করতে 1 মাস সময় লাগে। 1 মান্থ, একটা রাশি পরিবর্তন করতে যদি 1 মান্থ সময় লাগে, তাহলে টোটাল আমাদের রাশিচক্রের রাশি হচ্ছে 12টা। তাই 12টা ঘর পরিবর্তন করতে ওর সময় লাগবে 1 বছর। ওকে, এবার লিখুন অ্যাট্রিবিউট লিখুন, মানে সান কাকে কাকে রিপ্রেজেন্ট করে? সোল বা আত্মা, পাওয়ার, অথরিটি, ইগো, কনফিডেন্স, প্রাইড, ফেম, ডিগনিটি। ঠিক আছে, রিকগনাইজেশন, সেন্টার স্টেজ, রয়্যালটি, সেলফ ওথ, লিডারশিপ, কমান্ড, অ্যান্ড রেপুটেশন।
এইগুলো সান রিপ্রেজেন্ট করে। নেক্সট মুন, মুন লিখুন। জেন্ডার ফিমেল, নেচার সফট, কুল অ্যান্ড ময়েস্ট, সফট, কুল অ্যান্ড ময়েস্ট, তত্ত্ব বা এলিমেন্ট ওয়াটার, ডিরেকশন নর্থ ওয়েস্ট, কালার হোয়াইট বা ক্রিম, কালার হোয়াইট বা ক্রিম, ডে মানডে, স্পিড 2.25 ডে মানে দুদিন, মানে দুদিনের থেকে 3 দিনের, মানে 2 দিন 6 ঘন্টা, 2 দিন 6 ঘন্টা একটা রাশি পরিবর্তন করতে লাগে। তাহলে 2 দিন 6 ঘন্টা ইন্টু 6 ইন্টু 12 করলে মোটামুটি 2 বার 24, 24 আর 3 27 থেকে 28 দিন সময় লাগে, 28 দিন সময় লাগে, 27 থেকে 28 দিন সময় লাগে একটা পুরো রাশিচক্র পরিবর্তন করতে। অ্যাট্রিবিউট কি? ইমোশন, ফিলিংস, ঠিক আছে, নারিশিং নেচার, সেন্সিটিভিটি, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, পিস অফ মাইন্ড, রিপ্রেজেন্টেটিভ, হিয়ারিং, ঠিক আছে, মেন্টাল কমফোর্ট, অ্যাটাচমেন্ট, নারিশমেন্ট। 3 নম্বর চলে যাচ্ছি মার্স বা মঙ্গল। জেন্ডার হচ্ছে মেল, নেচার অ্যাগ্রেসিভ, হট অ্যান্ড বোল্ড, ঠিক আছে। আর আরেকটাও লিখে রাখুন পাশে, কিলার নেচার, কিলার মানে কিলিং নেচার, মানে সবসময় একটা আত্মমনাত্মক ব্যাপার। কিলিং মানে যে মার্ডার করে যারা, সেই কিলার, মানে সবসময় একটা আত্মমনাত্মক একটা ব্যাপার থাকবে। আর ভীর যোদ্ধা, এরা প্রচুর পরিমাণে যোদ্ধা হয়, ঠিক আছে, এদের মধ্যে সবসময় একটা পাওয়ার থাকে, কনফিডেন্স থাকে, ওকে। আর ডিরেকশন হচ্ছে সাউথ, কালার রেড, ডে মঙ্গলবার, স্পিড অ্যারাউন্ড 45 ডেজ পার সাইন, তার মানে 45 ডেজ পার সাইন মানে 18 মাস। টোটাল রাশি চক্রকে ঘুরতে সময় লাগে 18 মাস। অ্যাট্রিবিউট লিখুন, এনার্জি, ড্রাইভ, প্যাশন, কারেজ, অ্যাকশন, কনফিডেন্স, বোল্ডনেস, ঠিক আছে, অ্যাঙ্গার, ঠিক আছে, warrior nature, discipline and protection is also mentioned by Mars. Next, মার্কারি বা বুধ, মার্কারি বা বুধ, এদের মার্কারি বা বুধের হচ্ছে আপনার নেচার হচ্ছে উইটি, শার্প, ট্যালেন্টেড, এবং এরা প্রচন্ড পরিমাণে কমেডিয়ান। মানে একটা বুধের মানুষের সাথে আপনি যদি বসে থাকেন, আপনার জীবনে যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, এরা ঠিক সময়টাকে অ্যাডজাস্টমেন্ট করতে জানে বা ব্যালেন্সিং করতে জানে, বা আপনাকে সেই ওই জায়গাটাতে কাম ব্যাক করে নিয়ে আসতে পারে। বুধের মধ্যে এত বড় ক্ষমতা আছে। ডিরেকশন হচ্ছে নর্থ, কালার গ্রিন, ঠিক আছে, ওকে। তত্ত্ব হচ্ছে পৃথিবী, ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রতীক হচ্ছে হুইল পাওয়ার। আচ্ছা, এটা স্পিডের টাইম লাগে 23 থেকে 30 দিন একটা সাইন, তার মানে মোটামুটি 9 মাস থেকে 10 মাস, 11 মাস থেকে 10 মাস থেকে 12 মাস লাগে আপনার টোটাল রাশি চক্রকে এদের প্রদক্ষিণ করতে। আচ্ছা, কি কি একে রিপ্রেজেন্ট করছে? ইন্টেলিজেন্সি, লজিক, কমিউনিকেশন, রিকগনিশন, ভার্সিলিটি, হিউমার, ঠিক আছে, অ্যাডাপ্টেবিলিটি, লার্নিং অ্যাবিলিটি, ঠিক আছে, এক্সপ্রেশন অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং এদের মধ্যে পেশেন্সও থাকে, এদের মধ্যে পেশেন্সের প্রচন্ড পরিমাণে এদের মধ্যে থাকে। এদেরকে সহজে আপনি ডাকাতে পারবেন, এদেরকে সহজে আপনি চাপাতে পারবেন, ঠিক আছে। এরা সুন্দরভাবে মেকআপ দিতে পারে, এটাই নিয়ম। যে মানুষটা যত বেশি রেগে যাবে, সেই মানুষটা জীবন যুদ্ধে তত বেশি ভুল করবে। রাগ হচ্ছে মানুষের পরাজয়ের প্রথম সাইন। যে মানুষ যত বেশি রেগে যাবে, সে মানুষ তত তাড়াতাড়ি পরাজয় স্বীকার করে নেবে। এটা লিখে নেবেন এই পয়েন্ট, এটা জীবনে চলতে আপনাদের কাছে লাগবে। জুপিটার বা গুরু বা বৃহস্পতি, জেন্ডার মেল,
নেচার নেচার কি সাইলেন্স উইশ অ্যান্ড এক্সপেন্সিভ ঠিক আছে ওকে ডিরেকশন নর্থ ইস্ট কালার ইয়েলো ডে থার্সডে স্পিড ওয়ান ইয়ার পার সাইন মানে বৃহস্পতির পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগবে 1 বছর আর রিপ্রেজেন্ট কাকে করছে নলেজ উইজডম এক্সপেনশন গ্রোথ মোরালিটি অপটিমাইজেশন ঠিক আছে গ্র্যাটিটিউড ঠিক আছে গাইডেন্স রিলিজিয়াস ভিশন হায়ার লার্নিং ফেইথ এন্ড গুড ফরচুন ভেনাস বা শুক্র রিপ্রেজেন্ট কাকে করছে জেন্ডার ফিমেল নেচার আপনার লাক্সারিয়াস লাভিং অ্যান্ড সবথেকে বড় হচ্ছে কেয়ার ওকে আর্ট লাভ অ্যান্ড আর্ট হচ্ছে ভেনাসের সব থেকে বড় নেচার এরা যত ভুক হোক বা যতই সুন্দর ভালোবাসার মানুষ হোক এরা এদের মধ্যে আর্টিস্টিক ভাব বা সফিস্টিকেটেড ভাব সবসময় হাইলি থাকে ঠিক আছে তত্ত্ব হচ্ছে ওয়াটার ডিরেকশন হচ্ছে সাউথ ইস্ট ঠিক আছে কালার হচ্ছে হোয়াইট ডে ফ্রাইডে স্পিড 23 থেকে 2 মাস মানে 1 বছর থেকে 2 বছর নেয় একটা পুরো রাশিচক্রকে প্রদক্ষিণ করতে এর অ্যাট্রিবিউট কি দিচ্ছে আমি আজকে একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ এরপরে আমরা আরেকটা চ্যাপ্টারে যাব এর জন্য এটাকে হালকা পড়িয়ে দিচ্ছি কারণ এটা অনেকেরই জানা যারা নতুন তারা কাইন্ডলি রেকর্ডিংটাকে গ্রো থ্রু করবেন লেখাটা বুঝতে পারবেন আচ্ছা লাভ শুক্র কতদিন টাইম নেয় রাশি পরিবর্তন? হ্যাঁ 23 দিন থেকে 2 মাস মোটামুটি 1 বছর থেকে 2 বছর সময় নেয় ওকে আচ্ছা রিপ্রেজেন্ট করছে কাকে লাভ ভালোবাসা রোম্যান্স প্রেম বিউটি চার্ম অ্যাট্রাকশন হারমোনি সেন্সিটিভিটি প্লেজার ঠিক আছে লাক্সারি আর্ট টেস্ট রিফ্রেশমেন্ট কমফোর্ট ডিজায়ার সমস্ত কিছু যত রকম বিনোদনমূলক জিনিস আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে আপনাদের শুক্র 7 নম্বর প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন বা শনি শনি কাকে রিপ্রেজেন্ট করছে শনি জেন্ডার হচ্ছে শনির জেন্ডার নিয়ে কিন্তু একটা মতবিরোধ আছে আচ্ছা ভেনাসের জেন্ডারটা লিখে নিন ফিমেল আচ্ছা শনির জেন্ডার নিয়ে কিন্তু একটা মতবিরোধ আছে শনির জেন্ডারটা অফিসিয়ালি কিন্তু শনির জেন্ডার যেটা সেটা হচ্ছে নপুংসক ইনফার্টিলাইট ঠিক আছে নপুংসক আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বোথ মেল অর ফিমেল দুটো অ্যাক্টিভিটি এদের মধ্যে দেখা যায় ওকে আচ্ছা ডিরেকশন ওয়েস্ট তত্ত্ব এয়ার কালার ব্লু অ্যান্ড ব্ল্যাক ডে স্যাটারডে স্পিড 2.5 ইয়ার্স একটা রাশিচক্র পরিবর্তন করতে 2.5 ইয়ার্স তার মানে হচ্ছে 30 বছর স্যাটার্নের টোটাল চক্রটা শেষ করতে সময় লাগবে 30 বছর ক্যান ইউ ইমাজিন সব থেকে রাশি জগতের সব থেকে ভারী এবং বয়স্ক প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন স্যাটার্নের টাইম লাগে টোটাল 2.5 বছর একটা রাশিকে চেঞ্জ করতে সময় লাগে তাহলে টোটাল 12টা রাশিকে চেঞ্জ করতে সময় নেবে কত 30 বছর রাহু হচ্ছে রাহু আর কেতু হচ্ছে শ্যাডো প্ল্যানেট ঠিক আছে এদেরকে সবসময় লিখে রাখবেন পাশে শ্যাডো প্ল্যানেট বা ছায়া গ্রহ ঠিক আছে নেচার হচ্ছে জেন্ডার হচ্ছে ফিমেল ওকে নেচার হচ্ছে এরা সবসময় ম্যালেফিক অবসেসিভ ঠিক আছে আর আনপ্রেডিক্টেবল রাহু এমন কাজ করবে যা আপনি কল্পনা করতে পারবেন না যা আপনি স্বপ্নে ভাবতেও পারবেন না এদের তত্ত্ব কি এয়ার অ্যান্ড স্মোক ধোঁয়া হাওয়া আর ধোঁয়া ঠিক আছে ডিরেকশন সাউথ ওয়েস্ট কালার হচ্ছে স্মোকি গ্রে অ্যান্ড ব্ল্যাক ডে হচ্ছে এদের কোনো আলাদা করে ডে নেই উইকের 7 দিনই এরা নিজেদের কর্মকাণ্ড ঘটাতে পারে স্পিড হচ্ছে 18 মাস পার টাইম 18 মাস থাকে এক একটা রাশি চক্রে দ্যাট মিনস 18 মাস মিনস 12 বছর 18 বছর ঠিক আছে
18 বছর টোটাল রাশিচক্র পরিবর্তন করতে সময় লাগবে। 1.5 বছর করে পার রাশি। 1.5 বছর করে, হ্যাঁ, 18 মাস মানে 1.5 বছর। তাহলে রাহু কাকে ডিকোড করছে? রাহু ডিকোড করছে আপনার অবসেসিভ নেচারকে, রাহু ডিকোড করছে আপনার ডিজায়ারকে, রাহু ডিকোড করছে আপনার ইলিউশনকে, রাহু ডিকোড করছে আপনার ব্রেকিং বোনলেসকে। আপনার হাড় যদি ভেঙে যায় বা হাড় রিলেটেড কোনো সমস্যা হয় সেগুলোকে কিন্তু ডিকোড করে রাহু। ঠিক আছে, ফরেন ইনফ্লুশন, ফরেন ট্রাভেল, সাডেন গেইন, সাডেন ইভেন্ট, সাডেন মানি, টোটালটাই ডিকোড করে রাহু। এরপর চলে আসছি আমরা কেতু। কেতুর জেন্ডার হচ্ছে মেল, রাহুর জেন্ডার কিন্তু ফিমেল। এটা মাথায় রাখতে হবে, রাহু আর ফিমেল, কেতু আর মেল। এই জায়গাটা কিন্তু বারবার করে মনে রাখতে হবে। যারা অলরেডি পুরনো স্টুডেন্ট তারা ওই জায়গাটা মাথায় রাখবেন। রাহু আর ফিমেল, কেতু আর মেল। নেচার হচ্ছে আপনার স্পিরিচুয়াল অ্যান্ড মাইথোলজিক্যাল। কেতু কিন্তু সবসময় স্পিরিচুয়াল আর ডিটাচড। হ্যাঁ, কেতু দেয় হচ্ছে ডিটাচড। তত্ত্ব হচ্ছে ফায়ার অ্যান্ড এয়ার। ডিরেকশন হচ্ছে নো ফিক্সড ডিরেকশন। কেতুর কোনো ফিক্সড ডিরেকশন নেই, বাট অফিসিয়ালি যখনই আমরা কেতুকে নিয়ে বিচার করব, কেতু পয়েন্ট অন ব্রহ্মস্থান। কেতু সবসময় ব্রহ্মস্থানকে ডিকোড করে। কালার হচ্ছে গ্রে অ্যান্ড অ্যাশ। কোনো দিনই এদের নির্দিষ্ট দিন নেই, যেহেতু রাহু আর কেতু হচ্ছে শ্যাডো প্ল্যানেট বা ছায়াগ্রহ। এভরিডে এদের নির্দিষ্ট কোনো দিন নেই, মানেই এরা এভরিডে, উইকেন্ড, এনি ডে এরা কাজকর্ম করতে পারে এবং স্পিরিচুয়াল ইন নেচার। যত বেশি স্পিরিচুয়াল নেচার হবে তত কেতু আপনার গুড অ্যাট্রিবিউট দেবে। এর স্পিড সেম 18 মাস বা 1.5 বছর একটা রাশিতে, টোটাল 18 বছর। কেতু কি আপনাকে রিপ্রেজেন্ট করছে? কেতু রিপ্রেজেন্ট করছে ডিটাচমেন্ট, স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, ঠিক আছে, মাইথোলজিক্যাল এনি অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সিক্রেট কোনো ওয়ার্ড বা সিক্রেট কোনো জিনিস, ঠিক আছে, আপনার রিইউনিয়ন, রিলোকেশন, ঠিক আছে, এই কার্মা, পাস্ট লাইফ, ইলিউশন, ঠিক আছে, ইনটিউশন, আপনার মনের ইনটিউশন পাওয়ার করে কেতু। আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে করুন, তারপর আমি নেক্সট টপিকে যাব। স্যার, যদি কেতু সবাইকে ডিটাচড করে থাকে, তাহলে পাপ গ্রহ এদের মধ্যে কিভাবে হলো? মানে পাপ গ্রহটা কিভাবে তাহলে করলো? আর যদি স্পিরিটের দিকে থাকে? ভালো কোশ্চেন, খুব দারুণ কোশ্চেন। দেখো, কোশ্চেন বেরায় না বলে কোশ্চেন দেখো, নতুন কোশ্চেন বেরানো, খুব দামি কোশ্চেন। প্রথম কথা হচ্ছে, অ্যাজ পার লাল কিতাব, রাহু, কেতু এবং স্যাটার্নকে আমরা পাপ গ্রহ বলবো। তার কারণ কি সেটা তোমরা যখন মেন বড় কোর্সে যাবে তখন তোমরা জানতে পারবে কেন এদেরকে পাপ গ্রহ বলা হয়েছে। আচ্ছা, এই মতো অবস্থায় দাঁড়িয়ে তোমার দ্বিতীয় কোশ্চেন, স্যার তো ডিটাচমেন্ট দিচ্ছে, স্পিরিচুয়ালিটি দিচ্ছে, কেন আপনি কি পাপ গ্রহ বলছেন? কারণ ওর জন্ম লগ্ন হচ্ছে পাপ গ্রহ, পাপের স্থান থেকে। কারণ এটা একটি দৈত্য ছিল, সে দেবতাদের মধ্যে ঢুকে অমরত্ব খেয়ে যখন পান করছিল তখন ইন্দ্র দেখতে পেয়ে ইসে দিয়ে তার ঘর আর বডি আলাদা করে দিয়েছিল। ঘর হচ্ছে কেতু আর মাথাটা হয়েছে রাহু। তাই রাহু সব দেখতে পারে আর বদমাইশি করতে পারে, কারণ ব্রেনটা রাহুর কাছে। আর বডি তো দেখতে পাচ্ছে না, বডিতে যে হাত ধরছে তার সাথেই হাত ধরছে। মজাটা বুঝলাম? একটা অন্ধ মানুষকে আপনি বলেন যে দাদা আসুন আপনাকে আমি রাস্তা পার করে দেবো, আপনি সোজা পার করতে না গিয়ে যদি ব্যাকা পার করে দেন, লোকটা জানতে পারবে? কিন্তু একটা লোক চোখে দেখছে একটা বয়স্ক লোক, দাদু আসো, দাদু তোমাকে আমি পার করে দিচ্ছি রাস্তা। দাদুকে যদি আপনি দমদমের দিকে না দিয়ে দাদুকে আপনি শিয়ালদার দিকে টেনে উঠাই দেন, দাদু ঠিক বুঝতে পারবে। এটাই হচ্ছে রাহু আর কেতুর মধ্যে পার্থক্য। অন্ধ মানুষটি হচ্ছে কেতু আর বয়স্ক দাদুটি হচ্ছে রাহু। কারণ দাদুর শরীর নেই কিন্তু বুদ্ধি আছে আর মাথা আছে আর চোখ আছে, দেখতে পাচ্ছে। কিন্তু অন্ধ মানুষটির শরীর আছে কিন্তু মাথা নেই, কারণ সে কিছু দেখতে পাচ্ছে না।
আপনি তাকে যেটা দেখাচ্ছেন সেটাই দেখাচ্ছে। তাই কেতুকে আমরা সাধারণত কি বলি, কেতু যদি ভালো প্ল্যানেটের সাথে থাকে তাহলে সেটা ধর্মা কেতু হয়, আর যদি খারাপ প্ল্যানেটের সাথে থাকে তাহলে সেটা খারাপ কেতু হয়। আচ্ছা, নেক্সট তাহলে এনি সেই কোশ্চেন? জন্য স্পিরিচুয়ালি কি এই এই কেতু যেটা দিচ্ছে স্পিরিচুয়ালিটি, তাহলে কি এটা যারই পাপগ্রহ হিসেবে থাকবে তারই কি সন্ন্যাস যোগ বা সংসার ছেড়ে দেওয়ার যোগ থাকে নাকি স্যার? দেখুন, সন্ন্যাস যোগ বা সংসার ছেড়ে দেওয়ার যোগটা খুব দামি কথা। এটা আপনারা আস্তে 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 জানবেন বা শিখবেন। সাধারণত কেতু যখন আপনার স্ট্রং মাইন্ডে চলে আসে, স্ট্রং ইনটিউশনে চলে আসে, তখন আপনার এই সংসার বা মোহ কিছুই ভালো লাগবে না। তখন আপনি আস্তে আস্তে ডিটাচমেন্ট ফ্রম ফ্যামিলি এন্ড ডিটাচমেন্ট ফ্রম সোসাইটি। স্যার কেতু যদি একা থাকে? কাকে দৃষ্টি দিচ্ছে, কার ঘরে বসে আছে, এগুলো ব্যাপারগুলো তখন অ্যাক্টিভেট হয়। ওকে স্যার। এগুলো আস্তে আস্তে সব শিখবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট স্যার বলছি, স্যার হ্যালো স্যার, বলছি যে কার্মিকটা বললেন কেতু থেকে, তো ওটা কি একটু যদি কাইন্ডলি ছোট করে বলে দেন ভালো হয় খুব। কি বললাম? কার্মিকটা বললেন না কেতু থেকে, কার্মিক। দেখো, কেতু থেকে পুরোটাই আমাদের ডিকোড করা হয়, কি বলে দিচ্ছি, আমাদের পাস্ট লাইফকে ডিকোড করে কেতু, আমাদের পাস্ট ফিউচারকে ডিকোড করে কেতু। ঠিক আছে। কেতুর পজিশন দেখে আমরা সাধারণত প্রেডিকশন করতে পারি তার পাস্ট লাইফ। ওকে ওকে। কেতুর অনেক রকম পজিশন দেখে আমরা এগুলো শিখবে, তোমরা তোমাদের এসে গেছে রিসেন্টলি, তোমাদের এর জায়গায় আসবে। আচ্ছা, আমরা এখন নেক্সট শিখবো হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেট, সেই প্ল্যানেটের বন্ধু, শত্রু, আর কে তার নিউট্রাল। মানে আমি এর শত্রু না, আমি এর বন্ধুও না, নিউট্রাল। তাহলে করুন, এখানে করুন প্ল্যানেট, তারপরে লিখুন ফ্রেন্ড, তারপরে লিখুন এনিমি, তারপরে লিখুন নিউট্রাল। এইভাবে খুব করুন। আমি শুধু ফ্রেন্ড আর এনিমিটা বলবো, নিউট্রালটা বসিয়ে নেবেন। ওকে। সান লিখুন, ফ্রেন্ডে লিখুন মুন মার্স জুপিটার। এনিমিতে লিখুন, শর্ট করে লিখে দিন এম ও লিখে দিন মুন, মার্সে লিখে দিন এম এ আর, জুপিটার লিখে দিন জেইউপি। এইবার শর্ট করে লিখুন। এনিমিতে লিখুন ভেনাস, স্যাটার্ন, রাহু, কেতু। নিউট্রালে একমাত্র মার্কারি, মুন। মুনের ফ্রেন্ড হচ্ছে সান, মার্কারি। এনিমি হচ্ছে রাহু, কেতু। নিউট্রালে হচ্ছে মার্স, জুপিটার, ভেনাস, স্যাটার্ন। কিছু কিছু ক্ষেত্রে মুন আর ভেনাস যদি এমন ঘরে বসে যায়, তখন মুন আর ভেনাস এনিমি হয়ে ওঠে। ওকে। এক সেকেন্ড দাঁড়ান তো, কি লিখছি। আচ্ছা, আজকের আমাদের প্রেডিক্টেড, সরি হ্যাঁ, স্ন্যাপশট প্রেডিকশনের ক্লাস কটায়? 8:30 না? 8:30, হ্যাঁ 8:30। আচ্ছা আচ্ছা, কত অবধি বললাম একটু কেউ রিপিট করে দাও আমাকে। মুন। হ্যাঁ, থ্যাংক ইউ। মুন হচ্ছে ফ্রেন্ড হচ্ছে সান আর মার্কারি। তাহলে মায়ের একমাত্র বন্ধুকে স্বামী আর ছেলে, মার্কারি মানে সন্তান, ছেলে। বাবার একমাত্র বন্ধুকে মা, সেনাপতি এবং গুরুদেব। ঠিক আছে। ওকে। মার্স, এরপর সরি, আচ্ছা সান আর মার্কারি বলেছি। মুনের এবার এনিমি লিখুন রাহু আর কেতু, আর নিউট্রালে হচ্ছে মার্স, জুপিটার, ভেনাস, স্যাটার্ন। আচ্ছা, মার্সের হচ্ছে ফ্রেন্ড হচ্ছে সান, মুন, জুপিটার। এনিমি হচ্ছে মার্কারি আর কেতু। নিউট্রালে হচ্ছে ভেনাস, স্যাটার্ন, রাহু। মার্কারির ফ্রেন্ড হচ্ছে সান, ভেনাস, রাহু। এনিমি হচ্ছে মুন। নিউট্রালে হচ্ছে মার্স, জুপিটার, স্যাটার্ন, কেতু। জুপিটারের সান, মুন, মার্স ফ্রেন্ড। জুপিটারের ফ্রেন্ড হচ্ছে সান, মুন, মার্স।
enemy Venus, Mercury, Rahu, neutral Saturn and Ketu. Venus ফ্রেন্ড হচ্ছে মার্কারি স্যাটার্ন কেতু, ভেনাসের হচ্ছে মার্কারি স্যাটার্ন কেতু, এনিমি হচ্ছে সান মুন রাহু, নিউট্রাল হচ্ছে মার্স আর জুপিটার, স্যাটার্নের হচ্ছে মার্কারি ভেনাস রাহু, এনিমি হচ্ছে মুন সান মুন মার্স, স্যাটার্নের হচ্ছে বন্ধু হচ্ছে বুধ শুক্র রাহু, আর এনিমি হচ্ছে সান মুন মার্স, আর নিউট্রাল হচ্ছে জুপিটার আর কেতু, আর রাহু হচ্ছে বন্ধু হচ্ছে মার্কারি, ঠিক আছে। রাহু হচ্ছে মার্কারি স্যাটার্ন কেতু, এনিমি হচ্ছে সান জুপিটার ভেনাস, নিউট্রাল হচ্ছে মার্স আর মুন, কেতুর হচ্ছে ভেনাস আর রাহু, এনিমি হচ্ছে মুন আর মার্স, নিউট্রাল হচ্ছে সান মার্কারি জুপিটার এন্ড স্যাটার্ন। ওকে, এবার সব থেকে বড় জিনিস, প্রত্যেকটা প্ল্যানেট আমাদের কোন সম্পর্ককে ডিকোড করে সেটা লিখুন। প্রত্যেকটা প্ল্যানেট আমাদের কোন সম্পর্ককে ডিকোড করে। সান সান ডিকোড করে বাবাকে, মুন ডিকোড করে মা এবং গ্র্যান্ড মাদার, মুন ডিকোড করে মা এবং গ্র্যান্ড মাদার, ঠিক আছে। মার্স ডিকোড করে আমার ইয়ঙ্গার ব্রাদার and Mars younger brother and friend. Mercury ডিকোড করে মে আঙ্কেল, আঙ্কেল মানে কোন আঙ্কেল? কাকা এবং মামা, মায়ের দিকেও ভাই বাবার দিকেরও ভাই, বাবা ও কাকাকে রিপ্রেজেন্ট করে বুধ, এই সরি বাবা বলছি, মামা আর কাকা, মামার কাকাকে রিপ্রেজেন্ট করে বুধ, এবং বাবার বোন মানে পিসি বা বুয়া একে রিপ্রেজেন্ট করে হচ্ছে এবং আমার নিজের বোন। ওকে, তারপরে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে এল্ডার ব্রাদার। আরেকটা জিনিস লিখে নিন, বৃহস্পতি রিপ্রেজেন্ট করে হাজবেন্ডকে, মেয়েদের চাটে, বৃহস্পতি রিপ্রেজেন্ট করে হাজবেন্ডের চাটে, ঠিক আছে। তাই মেয়েদের চার্টের বৃহস্পতির ভার্সন দেখে আমাদের প্রেডিকশন করতে হয় তার হাজবেন্ড কেমন হবে। চিলড্রেন, বৃহস্পতি রিপ্রেজেন্ট করে চিলড্রেন, বৃহস্পতি রিপ্রেজেন্ট করে আপনার ছেলে, ঠিক আছে, ইনলস, ঠিক আছে, and grandfather. ভেনাস রিপ্রেজেন্ট করে ওয়াইফ, ছেলেদের চাটে, ভেনাস রিপ্রেজেন্ট করে ওয়াইফ ছেলেদের চাটে, আর মেয়েদের চাটের হাজবেন্ডকে রিপ্রেজেন্ট করে জুপিটার। ওকে, ভেনাস রিপ্রেজেন্ট করে লাভার, আপনার প্রেমিক কেমন হবে, প্রেমিকা কেমন হবে, আপনার লাইফে প্রেম কতবার আসবে। আপনার যদি দেখবেন যাদের চাটে বুধ আর শুক্র একসাথে আছে, তাদের জীবনে প্রেম ঝড়ের মতন আসে, বারে বারে আসে, আর সেই প্রেম বারে বারে আসে যেরকম, আবার বারে বারে ভেঙেও যায়। ওকে, বুধ আর শুক্রের কমিউনিকেশন এরকম যদি কারো চাটে থাকে বলবেন, ঠিক আছে। ভেনাস রিপ্রেজেন্ট করে ম্যারেজ পার্টনার মানে হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এগুলোকে রিপ্রেজেন্ট করে ভেনাস। স্যাটার্ন রিপ্রেজেন্ট করে সার্ভেন্ট, লেবার, ঠিক আছে। স্টেপ রিলেশন মানে স্টেপ রিলেশন মিন্স সৎ ভাই, সৎ বোন, সৎ বাবা, সৎ মা, এগুলোকে। আগেকার দিনে এগুলো হতো, বাপের চারটে বিয়ে, দাদুর চারটে বিয়ে, এগুলো হতো, এখনকার দিনে হয় না, ঠিক আছে।
ওকে, রাহু রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, স্টেপ প্যারেন্টস, ঠিক আছে, ওকে, সিক্রেট লাভার, যদি আপনার জীবনে গোপন কোনো প্রেম আসে এটাকে রিপ্রেজেন্ট করবে রাহু, ঠিক আছে, আজকে নতুন এটা দিলাম আপনারা। হিডেন এনিমি রিপ্রেজেন্ট করে রাহু, ঠিক আছে, পলিটিক্যাল কানেকশন রিপ্রেজেন্ট করে রাহু, আর শ্বশুর বাড়ি রিপ্রেজেন্ট করে রাহু। কেতু, কেতু রিপ্রেজেন্ট করে হচ্ছে অ্যাবসেন্ট প্যারেন্ট, মানে ধরুন আপনার অল্প বয়সে বাবা মারা গেল, ঠিক আছে, অল্প বয়সে মা চলে গেল, এটা রিপ্রেজেন্ট করে কেতু, ঠিক আছে। আপনার স্পিরিচুয়াল কানেকশন রিপ্রেজেন্ট করে কেতু, আপনার পাস্ট লাইফ ক্রিয়েশন রিপ্রেজেন্ট করে কেতু, আপনার অ্যাডপ্টেড রিলেশনশিপ রিপ্রেজেন্ট করে কেতু, ঠিক আছে, ডিটাচমেন্ট ফ্রম বেস রিলেশন, বেস রিলেশন মানে বাবা মা, স্বামী, পুত্র, স্ত্রী, সমস্ত কিছুর থেকে ডিটাচমেন্ট, এটা রিপ্রেজেন্ট করে কেতু, ওকে। এনি কোয়েশ্চেন? মালেগাবো, স্যার রাহুটা আরেকবার বলুন। হ্যাঁ, রাহু 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 স্টেপ প্যারেন্টস, সৎ বাবা সৎ মা, সিক্রেট লাভার, ঠিক আছে, ওকে, হিডেন এনিমি, পলিটিক্যাল কানেকশন অ্যান্ড শ্বশুর বাড়ি। এবার দেখুন কোন প্ল্যানেট কোন জবকে রিপ্রেজেন্ট করে, কোন প্ল্যানেট কোন জবকে রিপ্রেজেন্ট করে, ওকে। কোন প্ল্যানেট কোন জব বা কোন কর্মকে রিপ্রেজেন্ট করে? সান রিপ্রেজেন্ট করে গভর্নমেন্ট অফিসার, পলিটিক্যাল পার্সন, জাজ, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, কিং, হাই ব্যাংকিং অথরিটি, ডক্টর, স্পেশালিটি হার্ট, হার্টের ডাক্তারদের দেখবেন সানের, এরা সান রিলেটেড পার্সন, এবং এদেরকে দেখবেন সবসময় এদের মুখের মধ্যে একটা উজ্জ্বল ভাব, ব্রাইটনেস, এবং সুন্দর মনের এবং সুন্দর চরিত্রের মানুষ হয় এরা। অ্যাম্বাসাডার, ঠিক আছে, লিডারশিপ রোল, এগুলোকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সান। মুন, মুন রিপ্রেজেন্ট করা হচ্ছে নার্স, নার্স মানে কি, মায়ের মতন কেয়ারিং করে নার্স। কেয়ারটেকার, বাড়িকে রক্ষণাবেক্ষণ করে কেয়ারটেকার। সোশ্যাল ওয়ার্কার, সামাজিক কর্মকার্য করে মায়ের মতন যত্ন সহকারে, পাড়ার কোথায় কি সমস্যা না সমস্যা তারা দেখে, ঠিক আছে। কনসুলেটর, কোনো কিছুতে ভর্তি হবে বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে, তোমার কিসের প্রবলেম সেটা এরা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। ডেয়ারি ইন্ডাস্ট্রি, দুগ্ধ ইন্ডাস্ট্রি, মিল্ক মানে ওয়াটার, তাই এটাকেও রিপ্রেজেন্ট করে মুন। ওয়াটার রিলেটেড ওয়ার্ক, জল রিলেটেড ওয়ার্কটাকেও রিপ্রেজেন্ট করে মুন। শিপিং, জল, যে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, সেই শিপিংটাকেও রিপ্রেজেন্ট করে মুন। শেফ, রান্নার যে শেফ হয় তাকে রিপ্রেজেন্ট করে মুন। হসপিটালিটি, এটাকেও রিপ্রেজেন্ট করে মুন। হোম বেস ওয়ার্ক, বাড়িতে বসে যে কোনো কাজ করাকেই, এই যে ওয়ার্ক ফ্রম হোম, এটাকেও রিপ্রেজেন্ট করে মুন। মার্স, আর্মি, পুলিশ, ডিফেন্স, অ্যাথলেটিক, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সার্জন, ফ্রিডম ফাইটার, সিকিউরিটি পার্সন, এগুলো সবই মার্সের। মার্কারি, রাইটার, স্পিকার, টিচার, অ্যাকাউন্টেন্ট, ম্যাথমেটিক্যাল, জার্নালিস্ট, বিজনেসম্যান, ঠিক আছে। জুপিটার, টিচার, প্রফেসর, পুরোহিত, স্পিরিচুয়াল গুরু, অ্যাস্ট্রোলজার, লয়ার, জাজ, ফিলোসফার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, কাউন্সিলর। ভেনাস রিপ্রেজেন্ট করে আর্টিস্ট, অ্যাক্টর, সিঙ্গার, ড্যান্সার, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার, ইন্টেরিয়ার ডেকোরেটর, মডেল মানে যারা মডেলিং করে, জুয়েলারি বিজনেস, লাক্সারি পারফিউমের বিজনেস, লাক্সারি ব্র্যান্ড রিলেটেড কোনো বিজনেস। স্যাটার্ন রিপ্রেজেন্ট করে আপনার হচ্ছে লেবার, ফ্যাক্টরি ওয়ার্কার, ড্রাইভার, কার্পেন্টার,
রিয়েল এস্টেট ওয়ার্ক, ওল্ড এজ কেয়ারটেকার, ওয়াচম্যান, ফার্মার। রাহু রিপ্রেজেন্ট করে পলিটিক্যাল পারসন, স্পাই, হ্যাকার। স্যার এই রিয়েল এস্টেট বিজনেসটা কি বললেন, এটা কি? স্যাটার্ন। রাহু পলিটিক্যাল পারসন, মানে জিনিসটা কি যাদের রিয়েল এস্টেট বিজনেস? মানে যারা ওই জমি বাড়ি তৈরি বানানোর কাজ করে তাদেরকে সেই বিজনেসটাকে রিয়েল এস্টেটের বিজনেস বলে। প্রমোটারি বাংলা কথায় প্রমোটারি। ঠিক আছে। রাহু ফরেন এজেন্ট, এয়ার হোস্টেস, মাস ইনফ্লুয়েন্সার, অ্যাডভাইজার। ঠিক আছে। ফিল্ম ডিরেক্টর, টেক ইনভেটর, স্পাই, হ্যাকার। এগুলো রাহু। কেতু লিখুন মঙ্ক, স্পিরিচুয়াল হিলার, রিসার্চার। ঠিক আছে। অকাল প্র্যাকটিশনার, তান্ত্রিক, পাস্ট লাইফ থেরাপিস্ট, ট্যারট কার্ড রিডার, এনি অকাল রিলেটেড বিজনেস বা প্রফেশন, অ্যান্ড আইসোলেশন বেস রোল, যেখানে আপনি নিজেকে একা করে যে কোনো কাজ করতে হবে সেই রিলেটেড লাভ। ওকে, আজকে কি আরেকটু কিছু দেবো? আচ্ছা, আর একটা জিনিস নিয়ে নিন। আজকে এটা দিয়ে শেষ করছি, তারপর কোশ্চেন নেব। লিখুন কোন অ্যানিমাল কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে। না, আরেকটু দিয়ে দিই। আজকে আরেকটু দিয়ে দিই যাতে নেক্সট দিন থেকে আপনাদেরকে সমস্ত অ্যাট্রিবিউট গুলো দিতে পারি। কোন অ্যানিমাল কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে? সানকে রিপ্রেজেন্ট করে লায়ন, হর্স, ইগল। ঠিক আছে। এলিফ্যান্ট। মুনকে রিপ্রেজেন্ট করে কাউ, ডিয়ার, সোয়ান, ক্র্যাব। মার্সকে রিপ্রেজেন্ট করে টাইগার, উলফ, ডগ, ওয়াইল্ড বোর। আচ্ছা, এনিওয়ান গিভ দ্য অ্যান্সার। টাইগারকে মার্স বলছে আর লায়নকে সানে বলছে কেন? টাইগারকে মঙ্গলের সাথে তুলনা করছে আর লায়নকে সানের সাথে তুলনা করছে কেন? তাহলে লায়নও তো সানে ইসের মতন, ওই টাইগারের মতনই হিংস্র। যেহেতু সানকে রিপ্রেজেন্ট করছি স্যার কি হিসাবে, রাজা হিসাবে। কথাটা বলা হলো ঠিক, কিন্তু গুছিয়ে বলা হলো না। যেহেতু আমরা সবসময় আমাদের জাতীয় পশু বা বনের রাজা সিংহ বলি, তার একটাই কারণ হচ্ছে লায়ন সবসময় সূর্যের মতন তেজিয়া। দেখবে লায়ন কখনো তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আক্রমণ করে না। লায়ন কিন্তু আস্তে আস্তে এইভাবে ঘাড় নাড়াতেই যায়। ওর স্টাইলটাই আলাদা। ঠিক আছে, ওর অ্যাটিটিউডই আলাদা। ও অ্যাটিটিউডে কিলারিং করে। তাই রাজা অ্যাকচুয়ালি লায়নের হটকারিতাটা পছন্দ করে না লায়ন, যেটা বাঘ টাইগার অনেকবারই করে ফেলে। অ্যাটাক মোমেন্টটা বেশি, কারণ কি অ্যাগ্রেশনটা বেশি থাকে টাইগারের। আর এইটাই। আচ্ছা, জয়হরিদা কিছু বলবেন? স্যার মুনটা একটু বলবেন, মুনটা একবার রিপিট করুন। লায়নের কথা বলছিলাম, তার সূর্যের যেমন তেজ সিংহরও তেমন তেজ, এটাই বলছিলাম। আর মার্স হচ্ছে ক্ষিপ্রতা আছে, মার্স হচ্ছে ক্ষিপ্রতা, সেটা টাইগারের মধ্যে আছে। দুটো মধ্যে এক করতে হবে। একদম ঠিক। মুন হচ্ছে কাউ, ডিয়ার, সোয়ান এন্ড ক্র্যাব। ঠিক আছে। এবার দেখুন মার্কারি, প্যারট, ক্যাট, গোট, মাঙ্কি, স্কুইরেল। জুপিটার, এলিফ্যান্ট, সোয়ান, কাউ, উল, আউল। ভেনাসের মধ্যে কে হবে বলুন তো? এনিওয়ান ক্যান আইডিয়া? স্যার পিকক, ময়ূর হতে পারে, আর মৌমাছি হতে পারে, প্রজাপতি হতে পারে। বাহ, দারুন ক্লাস হয়ে যাক সবাই। পিকক, ডাভ, রাজহাঁস। ঠিক আছে। বি মৌমাছি, বাটারফ্লাই এন্ড শাওয়ান। স্যাটার্নের কি আছে?
স্যাটার্নের হচ্ছে কাউ। এটা কোন কাউ বলুন তো? স্যাটার্নের কোন কাউ? স্যার কাউ মানে কাউ মানে কালো গরু, কালো জার্সি জার্সি ব্ল্যাক কাউ। জার্সি বা কালো। ব্ল্যাক কাউ। ভেরি গুড। বাফেলো, শার্ক, ভালচার, আউল, অ্যান্ড all are Saturn. রাহুকে স্নেক, lizard, bat, pig, insect, and কেতুকে স্করপিয়ন, স্নেক, ব্যাং, ঠিক আছে, স্ট্রিট ডগ, and mangoes. Okay. আজকে পর্যন্ত এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস কালকে সন্ধ্যা 7টায়। স্যার স্নেক কি আপনার কেতু হবে? স্নেক স্নেক কেতু তো আছে, রাহুতেও আছে। কাউ কাউ স্যাটার্নে আছে, কাউ আর একটা জায়গায় আছে, বলুন তো কোথায়? জুপিটারে আছে। যে গরু দুধ দেয় সেটা জুপিটার, আর যে গরু দুধ দেয় না সেটা হচ্ছে স্যাটার্ন। চলুন আর একটু পরে দিই। একটা গরু দুধ দেয় না মানে তো ষাঁড় হয়ে গেল। এক গরু আর ষাঁড়। হ্যাঁ ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি লেবার কাস্টের গরু যেগুলোকে বলা হয় বুল, লাঙ্গল দেয়, হ্যাঁ, ওই টানে, গাড়ি টানে, লেবার কাস্টের গরু স্যার। স্যার ক্রো কে আপনার স্যাটার্ন হবে? ক্রো বলদ বলদ। হ্যাঁ, এবার লিখুন কোন মেটাল কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে? কোন মেটাল কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে? সান, গোল্ড অ্যান্ড কপার, মুন, সিলভার অ্যান্ড পার্ল, মার্স, রেড কপার, ব্রাশ অ্যান্ড আয়রন। ঠিক আছে। মার্কারি, ব্রোঞ্জ অ্যান্ড বেল মেটাল বা কাঁসা। ঠিক আছে। স্যার আয়রন তো আপনার ওই স্যাটার্ন না স্যার? আয়রন স্যাটার্ন, এটা এইটা স্পেসিফিক লিখে রাখুন যেটার মধ্যে ডিঅক্সাইডেড নাই। আচ্ছা ঠিক আছে, মানে যেটাকে এখন আপনাদের ভাষায় বলে স্টিল। ঠিক আছে, স্টিল। দেখুন জুপিটার, গোল্ড, ইয়েলো সাফায়ার। ঠিক আছে। ভেনাস, সিলভার, প্ল্যাটিনাম, হোয়াইট গোল্ড। স্যাটার্ন, নর্মাল আয়রন অ্যান্ড লিড। সীসা। ঠিক আছে। রাহু, লিড, ব্লু স্টিল অ্যান্ড মিক্স, এনি মিক্স প্রোডাক্ট। যেখানেই আপনি আদার্স কোনো দিয়ে দিচ্ছেন সেখানে কি রাহুকে ইনভলভ করছে। না স্যার তার তো স্টিল তো আপনার দুটো মিক্সড করে স্টিল তো মানে সেখানে রাহু আছে। আচ্ছা, একদম মানে অজান্তে রাহু চলে আসলো, বুঝতে পারছেন? যখনই মিক্স করবেন তোর মধ্যে রাহু আসছে। দেখবেন আপনারা সোনার গয়না পড়ছেন, হ্যাঁ, তাতে খাত বসাচ্ছে তো। বলতে যাচ্ছি রাহুকে অটোমেটিক্যালি অর্থাৎ ব্রোঞ্জ, আপনার ব্রোঞ্জ দিচ্ছে তো, ব্রোঞ্জ মানেই তো মিক্সড হয়ে যাচ্ছে। সোনার সঙ্গে ব্রোঞ্জ না হলে তো সোনা হবে না। আচ্ছা স্যার, সেম ভাবে কি কপারকেও ধরা হবে? কারণ কপারের কোনো গয়না ডিজাইন করতে গেলে, বেকিং করতে গেলে দস্তা থাকে জয়েন্টে, তাহলে সেটাও কি ধরা হবে? হ্যাঁ, তাহলে সানের সাথে আপনি, তাও তো ওটা ভালো, সানের সাথে মার্কারি, দস্তা বা লিড মানে তো মার্কারি, তাহলে সানের সাথে মার্কারিকে জয়েন করছেন, আরো গুড হচ্ছে, বুধাদিত্য যোগ ক্রিয়েট করে দিচ্ছে। আমার তো মনে হয় সোনার জিনিস পড়ার থেকে কপারের জিনিস পড়া অনেক ভালো, দস্তা দিয়ে। একদম আমার পার্সোনাল মতামত। আমার একটা প্রশ্ন ছিল স্যার। ভীষণ স্যার দস্তা জিনিস ভীষণ ওয়েটি হয় বাবা। কেতু হচ্ছে অ্যাশ কালার্ড মেটাল। ঠিক আছে। ওকে, মিক্সড মেটাল অ্যান্ড কাস্ট আয়রন। ঠিক আছে। ওই যে কাস্টিং পিতল না কাস্টিং কি সব বলে না, মানে দেখবেন বিক্রি হয়। ঠিক আছে। ওকে, সবাইকে একটা রিকোয়েস্ট, আজকের ক্লাস কেমন লাগলো একবার গ্রুপে আপনাদের সবাই একটা রিভিউ দিয়ে দেবেন।
রূপো কি? সিলভার সিলভার মুন মুন সিলভার শুক্রের সঙ্গে, ভেনাসের সাথে। মুন মুন না না মুন মুন চন্দ্রের সাথে। মুন মানে চন্দ্র, এই সিলভার মানে মুন, চন্দ্র। আচ্ছা, বলেন স্যার বলেন। কোন কথার মধ্যে পড়বে? আমি বুঝতে পারছি না আপনার কথাটা ঠিক। স্যার রূপো, রূপো হ্যাঁ, রূপো কি আছে? রূপো কার সঙ্গে ইয়ে করবে? জয়হরি দেব কার সাথে? রূপকে তো ইংলিশে সিলভার বলে। সিলভার তো একাই করা সিলভার যায়, সিলভার একাই, সিলভারকে কারোর সাথে মিক্স করতে হয় না, সিলভার এমনি 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 শক্ত। ভেনাসের বললাম তো, ভেনাসের বললাম তো, উনি আছে ভেনাসের বললাম তো। ভেনাসের হোয়াইট গোল্ড আপনার হচ্ছে, তারপরে হচ্ছে আপনার হোয়াইট গোল্ড আছে, তারপরে আছে প্ল্যাটিনাম আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। চলুন। এনি কোশ্চেন? এনি আদার্স? এনি কোশ্চেন? স্যার মঙ্গলেরটা একটু বলে দিন। মঙ্গলে তো বললাম, মঙ্গলে বলিনি, বলেছেন স্যার। বলিনি কাউকে। রেড কপার, হ্যাঁ বলেছেন স্যার। দেখুন রেড কপার, ব্রাশ। ব্রাশ স্যার, ব্রাশ কি যেগুলো আপনার পিতল বা ঘষা হয়, পরিষ্কার করা হয়? না না, যেগুলো পিতল, ব্রাশ মানে পিতল। স্যার রেড কপারটা কি জিনিস? ওই দেবেন লাল তামা আছে, লাল তামা। লাল পলা, লাল পলা। রেড কোরাল হয় স্যার, তো আমার তো একটাই রং। না না, আপনি এতে যাচ্ছেন কোন পাথরের দিকে যাচ্ছেন কেন ম্যাডাম? স্যার তো এটা এতে মেটাল, মেটাল, এটা মেটাল, এটা রেড মেটালের কপার। কথা বলছেন স্যার। দেখবেন আপনি যেখান থেকে কপার কেনেন বা যে দোকানে বলবেন, ওদেরকে বলবেন, ওরা নিশ্চয়ই রেড কালারের কোনো দুরকম আছে, হতেই হবে। কপার অ্যান্ড রেড কপার। একটা নর্মাল আপনার কপার আছে, আর একটা একটু লাল ধরনের আছে। আমি দেখেছি বলেই এতটা জোর দিয়ে বলতে পারছি। তাহলে স্যার একটা প্রশ্ন, এসি বা যে কোনো যে রেডিও ব্যাটারিতে যে ধরনের কপার থাকে ওটা কি তাহলে নর্মাল? এক্স্যাক্টলি, এসির যে পাইপটা, আমি ঠিক বলেছেন, আমি হঠাৎ মাথায় আসলো, এসির যে পাইপটা দেখবেন একটু লাল, এসির যে কপারটা ইউজ করে ওরা, একদম দেখবেন রেড কপার। স্যার তামাও তো লাল স্যার। ভেরি গুড। না, তামাটার মধ্যে একটা ইয়েলোইশ ভাব আছে, তামার মধ্যে দেখবেন একটা ইয়েলোইশ ভাব আছে, ঠিক আছে। আর দেখবেন, আর ওরা যেটা ইউজ করে ওটা একদম ডিপ লাল। হ্যাঁ স্যার, ওটা অ্যাকচুয়ালি তেঁতুল দিয়ে ঘষলেও ওর কালারটা ডিসকালার হয় না কখনো, কিন্তু নর্মাল তামা যেটা ধরুন 5-10 টাকায় পাওয়া যায়, তেঁতুল দিয়ে ঘষলে কিন্তু ওটা খুব চকচক করে এবং শীতে ওর রং চেঞ্জ হয়ে যায়, একটু ঔজ্জ্বল্য থাকে, কিন্তু এসির কপারে কিন্তু হয় না। কোনোদিনও চেঞ্জ হবে না, ইট ইজ অরিজিনাল। ঠিক আছে, আজকে কি আরেকটু দেবো কিছু? আমার তো ইচ্ছা আছে। স্যার ভালোই তো লাগছে আপনি। হ্যাঁ স্যার দিন। সময় আছে আমার সময় আছে এখনো 10 মিনিট। আরে দেবব্রত দা ফ্লাইট ধরবেন? না না বলে যাচ্ছে। মার্কেটে এরকম স্যার পাবেন না যে স্যার পড়াতে চাইছে, ছাত্র পড়তে চাইছে না। বলছে স্যার এতটুকুই থাক। স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার দিন স্যার, আমাদের নেওয়ার পাত্রটা এখনো ফাঁকা আছে, দিন। ভেরি গুড, ভেরি গুড। চলুন আজকে ফুডটা পড়িয়ে দিই। হ্যাঁ, কোন প্ল্যানেটের কি ফুড, ঠিক আছে? ফুড বা বেভারেজ লিখুন। ও সানের, একটু আর্জেন্ট কাজ আছে দেবব্রত, তাহলে চলে যা। হ্যাঁ চলে যান, রেকর্ডিং দেখে নেবেন। একদম। সানে লিখে নিন গুড়, ঘি, চা, শুধু চা পাতা। হ্যাঁ, মুনে লিখুন দুধ, দই, বাটার, কোকোনাট। স্যার আপনার চা পাতাটা কি জল দিয়ে ফোটালে লাল হয়ে যাবে, ওই জন্য কি স্নান করলো? না, এটা এটা হচ্ছে র চাটা, যেটা ব্ল্যাক চা। হ্যাঁ ওই র চাটা লালচে কালার লিকার 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 লিকার। লিকার। হুম। মার্স লিখুন। গার্লিক, আয়রন, রেড চিলি, ঠিক আছে, মাস্টার্ড অয়েল এবং মিট, মার্কারি, গ্রিন ভেজিটেবল,
মিন্ট, লেমন এবং র স্যালাড, ঠিক আছে, আমলা জুস, হার্বাল ড্রিঙ্ক, জুপিটার, টারমারিক, বেনানা, স্যাফরন, ইয়েলো সুইট, চানা এবং বেসন, ভেনাস, মিল্ক প্রোডাক্ট, ক্রিম অ্যান্ড পনির, সুইট, রোজ ওয়াটার, জুস, ফ্রুট, ঠিক আছে, যেরকম ফ্রুটের মধ্যে কি আসবে, গ্রেপস, তারপর স্ট্রবেরি, এইগুলো, স্যাটার্ন, যে কোনো বীজ, যে কোনো খাবারের বীজ, যেমন বলে না যে তরমুজের বীজ বা এই ধরনের বীজ, সিমস, ঠিক আছে, ব্রিঞ্জাল, ঠিক আছে, ড্রাই ফ্রুট, মাস্টার্ড অয়েল এবং ওল্ড গেইন, ব্ল্যাক সল্ট, রাহু, ফ্রাইড ফুড, যত ফ্রাইড ফুড খাবেন সেগুলো রাহু, ঠিক আছে, প্যাকেজ ফুড সেগুলো রাহু, অ্যালকোহল রাহু, ঠিক আছে, কেতু, নিম পাতা। আচ্ছা স্যার, একটু আটকাচ্ছি, এইগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে কি এই প্ল্যানেটস গুলো কি বুস্ট আপ হয়? না, এইগুলো হ্যাঁ সেটাও বুস্ট আপ বলতে পারেন, বা এই অ্যাকচুয়ালি আমাদের ফুডটা কেন জানা, এগুলো দানের জন্য। লাল কিতাব মেন স্পেশালিস্ট অন দান, ঠিক আছে, সবাই কাজে লাগে। কিন্তু এবার যদি ড্রাই ফ্রুটসটা তো ধরুন ঘরে ঘরে এখন খাওয়া হয় হেভি প্রোটিনের জন্য, এখন সেতে যদি রাহু অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তো সমস্যা স্যার। এই তো বুঝতেই হবে, এটাই তো খেলা, এই খেলাই তো শিখবেন, শেখার জন্যই তো নেমেছেন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কেতু কি বলছে? কেতু হচ্ছে ডিটক্স ড্রিঙ্কিং, কোকোনাট ওয়াটার, ঠিক আছে, যত আপনি কিসের জল খাবেন, কোকোনাটের জল খাবেন, তত আপনার শরীর ঠান্ডা হবে, মন শান্ত হবে, স্পিরিচুয়ালিটি নেচার বাড়বে, ঠিক আছে, ঠিক আছে। এবং সপ্তাহটা নিম পাতা কেতুকে ডিকোড করছে, ওকে। চলুন নেক্সট দিন আমরা পড়ব 12টা হাউসদের অ্যাট্রিবিউট, তার সাথে আমরা পড়ব হচ্ছে দান, ঠিক আছে, দানের ধরন। তারপরের দিন আমরা পড়ব হচ্ছে আমাদের কি কি দোষ থাকে, আমাদের চার্ট অনুযায়ী কি কি দোষ দেখা যায়, সেটা আমরা শিখবো, ওকে, ওকে, বাই, দেখা হচ্ছে কালকে সন্ধ্যা 7টায়। ওকে স্যার, গুড।